রয়েছে যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3। এইখানে মৌলিক গুণনীয়ক কতগুলো দেওয়া আছে গুণাকারে, মানে এই সংখ্যাগুলো এই প্রত্যেকটা অঙ্ককে গুণ করলে একটা সংখ্যা আসবে, এইভাবে দেওয়া আছে। এটাকে বলছে কত দ্বারা গুণ করলে, গুণ বা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। সংখ্যাটি একটি পূর্ণ বর্গটা লিখতে ভুলে গেছি, পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমরা 1.1 এর অঙ্কগুলো যে করেছিলাম ওখানে 3, 4 এর মধ্যে এরকম অঙ্ক ছিল, ওইটারই একটা সংক্ষিপ্ত রূপ এখানে দিয়ে দিয়েছে। তাহলে এটা একদম সহজে বুঝিয়ে দেয়। ওইখানে 1.1 একদম ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম, ওইখানে আলাদা অঙ্কই ছিল। আর এটা বোর্ড নির্বাচনে আমি সংক্ষেপে বুঝিয়ে দিই এটা কিভাবে করতে হবে, বের করতে হবে। দেখতে হবে যে তোমার পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একই অঙ্ক 2 বার গুণ করতে হয়। তাহলে এখানে দেখি কোন অঙ্কগুলো বিজোড় সংখ্যক অবস্থায় আছে। এখানে 3 আছে 2 বার, 7 আছে 2 বার, শুধুমাত্র বিজোড় সংখ্যক অবস্থায় রয়েছে 5। তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হলে আরেকটা 5 দ্বারা গুণ বা ভাগ করলেই এই পুরোটা সংখ্যা এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বিজোড় সংখ্যক অবস্থায় যেটা রয়েছে ওইটার মধ্যে টিক দিব। জোড় সংখ্যক অবস্থায় 7 ও 2 জোড় সংখ্যক, শুধু 5 বিজোড় আছে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 5। তারপরে 9 নম্বর অঙ্কে রয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমার যে ওই ভিডিওটাতে বলেছে যে মূলদ অমূলদ সব বোঝা যাবে, ওই ভিডিওটা দেখলে, কিন্তু আমি এখন অমূলদের শুধু একটা নিয়ম শিখিয়ে দেই, যে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সংখ্যাগুলোর উপরে বর্গমূল চিহ্ন দিলে, মানে বর্গমূল করলে ওই সংখ্যাগুলোকে, সংখ্যা বা অঙ্কটাকে, ওই সংখ্যাটা বা অঙ্কটা একটা অমূলদ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার উপরে বর্গমূল চিহ্ন দিলেই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা হবে। যেমন এখানে আমার আছে 9। 9 কার বর্গ সংখ্যা? 3 এর বর্গ সংখ্যা, কিন্তু 3 3 9। 16 কার বর্গ সংখ্যা? 4 এর, 4 4 16। 25 কার বর্গ সংখ্যা? 5 এর, 5 5 25। তাহলে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু শুধুমাত্র এখানে 2টাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 2 এর উপরে যেহেতু বর্গমূল রয়েছে, তাহলে শুধুমাত্র এইটাই, এই রোড 2ই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমার 9 নাম্বার উত্তরটা হবে হচ্ছে এই ক নাম্বার, রোড 2। 10 নাম্বার অঙ্কটা একটা সৃজনশীল অঙ্ক। এখানে বলেছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। এখন ক নাম্বার অঙ্কটার মধ্যে আছে এরকম ক খ গ 3টা অঙ্ক রয়েছে। এখানে প্রথমে ক নাম্বার অঙ্কের মধ্যে রয়েছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। এটা একদম ছোটবেলার অঙ্ক। একটা চারা গাছের মূল্য দেওয়া আছে 12 টাকা। এই একটি চারা গাছের মূল্য 12 টাকা, সুতরাং 595টি চারা গাছ কিনেছে। তাহলে 595টি চারা গাছের মূল্য বের করতে হলে কি করতে হবে? 595 এর সাথে 12 গুণ করলে উত্তর চলে আসবে। একটা দেওয়া আছে, বেশিটা বের করতে হলে গুণ করতে হবে। এই গুণ করলে 7140 টাকা হয়। শেষ। এই অঙ্কের খ নম্বরে রয়েছে যে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। প্রত্যেক সারিতে সমান সংখ্যক কেমন? যেমন ধরা যাক একটা বাগানে এরকম কয়েকটা সারি রয়েছে, তাহলে সমান সংখ্যক যদি এখানে 4টা হয়, 4টা চারা গাছ লাগাই, তাহলে এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 4টা, এরকম সমান সংখ্যক করে যদি বিভিন্ন সারিতে গাছ লাগায়, তাহলে এই 595 এর মধ্যে কয়টি অবশিষ্ট থাকবে। এই কাজটাই আমার এখন করতে হবে। বাই চান্স আমার কাছে আছে 17টা চারা গাছ, আমি একটু বুঝাই উদাহরণ দিয়ে। 17টা চারা গাছ, এখন আমাকে বলো প্রত্যেক সারিতে সমান সংখ্যক বসাতে হবে। তাহলে আমি দেখা গেল এক একটা সারিতে যদি 4টা করে লাগাই, তাহলে 1 2 3 4টা সারি রয়েছে, 4 4 16টা। তাহলে অবশিষ্ট কয়টা থাকবে? 17টার মধ্যে একটা অবশিষ্ট থাকবে, কারণ এই একটা আমার বলেছে সমান সংখ্যক গাছ দিয়ে সারিগুলো পূর্ণ করতে হবে। তাহলে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এই কাজটা করতে হলে আমার কি করতে হবে? 17 এর বর্গমূল করতে হবে। 17 এর বর্গমূল করলে দেখা যাবে যে 4টা করে বসবে আর ভাগশেষ থাকবে হচ্ছে 1, অর্থাৎ একটা অবশিষ্ট থাকবে। এই কাজটাই আমি এখানেও করব 595টা চারা গাছের ক্ষেত্রে, যে সমান সংখ্যক ভাবে প্রত্যেকটা সারিতে বা লাইনে লাগালে কয়টা অবশিষ্ট থাকবে, যা এটা একই সংখ্যক ভাবে লাইনে লাগানো যাবে না। তাহলে 595 এর ভাগ প্রক্রিয়ায় যে আমরা বর্গমূলটা করেছিলাম আগের চ্যাপ্টারে, ওই প্রক্রিয়াটা এখন এখানে কাজে লাগাবো। 595, তাহলে ডান দিক থেকে দুইটা করে ঘর টান দেই। এখানে 2টা আছে, কিন্তু এখানে একটা আছে দেখে একটার উপরে টান দেব। তাহলে যদি করি 5 এর আগে আমার বর্গ সংখ্যা আছে, বা 5 এর সমান বর্গ সংখ্যা কোনটা, এটা বের করতে হবে।
যেমন 2 2 গুণা 4, 3 3 9 বেশি হয়ে যায়, তাহলে আমরা নিব 2 2 গুণে 4, 2 স্কয়ার করলে 4 হয়। এখন বিয়োগ করব 1, যেহেতু 1 অনেক ছোট হয়ে যায় এই জোড়াটাকে একসাথে নামাবো। আচ্ছা, বর্গমূলে যাদের সমস্যা রয়েছে আগের একের চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নিও। তারপরে কি কাজটা করতে হয়, এর 2 গুণ, তাহলে 2 2 গুণে 4, এটা 2 গুণ করে এখানে বসাবো। এখন দেখতে হবে যে 4 এর পাশে এমন একটা অঙ্ক বসাতে হবে, আবার ওই অঙ্কটা দ্বারা পুরোটাকে গুণ করলে যাতে আমার 195 বা তার একটু ছোট হয় এরকম একটা অঙ্ক বসাতে হবে খুঁজে বের করে। তাহলে 4 এর পাশে যদি আমি 4 বসাই, আবার 4 দিয়ে গুণ করি, তাহলে 4 4 16 6 হাতের হলো 1, 4 4 16 আর 1 17। যদি 4 এর পাশে আমি 5 বসাতাম তাহলে কি হতো, 5 5 25 5 হাতের হলো 2, 4 5 20 আর 2 22, 225 হয়ে যেত। এটা 195 থেকে বড়, কিন্তু এর আগের অঙ্ক 4 বসালে 176 হবে, এই কারণে আমি এখানে বড়টা তো বসাতে পারবো না, তাহলে 4ই বসাবো। এখানে যদি 4 বসাই তাহলে একই সাথে আমার এখানেও 4 বসাতে হবে, এখানে যত আসবে এখানে তত বসিয়ে দিতে হবে এই 2 এর পাশে। আর এখানেও 44 কে 4 দ্বারা গুণ করলে কত হয়, 176, এই 176 বসিয়ে দিব। তাহলে অবশিষ্ট কত থাকছে, 6 7 8 9 10 11 12 13 14 15 অর্থাৎ 9 হাতের হলো 1 8 1, অর্থাৎ 19 থাকে। ভাগশেষ কত থাকে, 19। এটার পরে তার অঙ্ক নাই, কাজে এটাকে আর করা যাবে না, এটাই ভাগশেষ। অর্থাৎ 595 থেকে যদি 19 কম থাকতো তাহলে আমার এই যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। এই 19 অতিরিক্ত সংখ্যাটার কারণে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় না, এই কারণে তাহলে যে অবশিষ্টটা থাকবে এটাই আমার উত্তর। তাহলে বাগানে প্রত্যেকটা সারিতে 24টা করে চারা গাছ লাগানোর পরে 19টা থাকবে। 19টা যেহেতু 24টা পূর্ণ, তার 5টা লাগবে, তাহলে এটা দিয়ে পূর্ণ হবে না, অর্থাৎ এইটাকে আমার এটা অবশিষ্ট থাকবে। তাহলে লিখবো যে ভাগশেষ যেটা থাকে এটাই লিখবো। তাহলে লিখবো কি, লিখবো কথাটা শেষে লিখবো যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখা যায় যে 29টি চারা গাছ অবশিষ্ট থাকে, 19টি চারা গাছ অবশিষ্ট থাকে। অতএব বাগানে প্রত্যেক সারিতে, এই কথাটা দেখে দেখে লেখা যাবে, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এই অঙ্কটাও কিন্তু শেষ, চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে কি করলাম আমরা, পড়েছি প্রথমে শুধুমাত্র যদি বলে যে এই ধরনের অঙ্ক যদি থাকে, যে সংখ্যাটা থাকবে যতগুলা চারা গাছ বলেছে তাকে বর্গমূল করব, তারপর ভাগশেষ থাকবে যত শুধু সেটাই লিখে দেব। আচ্ছা, এই অঙ্কের গ নাম্বারের মধ্যে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা 1.1 এর চ্যাপ্টারের একদম অঙ্কের সাথে মিল রয়েছে, সম্ভবত শেষের অঙ্কটা 6 নাম্বার, ওইটা একদম সেম। এই ক্ষেত্রে আমার কি কাজ, একটু বেশি কাজ করে নিতে হবে। এখানে বলেছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে আগে আমি এই দুইটার বিয়োগফল বের করি, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল। তাহলে এখানে খরচের টাকার সংখ্যা কত, এই যে ক নাম্বারে বের করেছিলাম না যে 595টি চারা গাছ কিনেছে, এর চারা গাছের প্রত্যেকটি চারা গাছের মূল্য 12, তাহলে ক নাম্বারে মোট খরচটা বের করেছিলাম, এটার সাথে এটা গুণ করলে মোট কত টাকার চারা গাছ কিনেছে এটা বের হয়ে গেছে। তাহলে ক হতে প্রাপ্ত আমরা উত্তরে লিখবো, ওইখান থেকে উত্তরটা নিব যে ক হতে প্রাপ্ত খরচের টাকা হচ্ছে 7140 আর চারা গাছ হচ্ছে 595। তাহলে সুতরাং আমি আর পুরোটা কথা লেখলাম না, যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল সমান সমান হচ্ছে 7140 বিয়োগ আমাদের চারা গাছের সংখ্যাকে বলেছে বিয়োগ করতে, চারা গাছের সংখ্যা, তাহলে 595 করলে কত আসে, 7140 বিয়োগ 595 আসে হচ্ছে 6545। এই যে এই সংখ্যাটা বের হলো। এখন বলেছে যে এই সংখ্যাটার সাথে
কোন ক্ষুদ্রতম সংখ্যা এর বিয়োগ ফলটার সাথে মানে 6545 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটি করতে হলে আমি একটু প্রশ্নটা মুছে ফেলি, এখানে করব, এখানে করি। এটাকে আগে ভাগফলের যে প্রক্রিয়া, ভাগের সাহায্যে যে বর্গমূল, ওই প্রক্রিয়াতে আগে আমার বর্গমূলটা নির্ণয় করতে হবে। এখান থেকে আমি এটার পরে এখানে করলাম 6545, এটাকে ডান দিক থেকে দুইটা করে দাগ দিব, তারপর বর্গমূল করে 65, 65 আগের বর্গ সংখ্যা কত? 5 5 25, 8 8 64, 9 9 81 বেশি হয়ে যায়, তাহলে 8 8 64, 8 কে দুইবার গুণ করলে 64 আসে, 8 এর বর্গ 64, বিয়োগ করলে এখানে থাকবে 1, এখানে থাকবে 45, এটা একটু মুছে ফেলি, তোমরা তুলে নিও। এবার 8 এর 2 গুণ করতে হবে, 8 এর 2 গুণ হচ্ছে 8 2 গুণে 16। এখন 16 এটার 2 গুণ করলে 16 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যা নাকি তোমার কি করবে, এই আবার ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে 145 হবে। কিন্তু প্রবলেম হচ্ছে 16 এর পাশে যদি আমি সর্বনিম্ন অঙ্ক মানে 1 বসাই, তাহলে এখানে আসবে 161, এটাকে 1 দ্বারা গুণ করলে আবার 161 আসে, তাহলে 145 থেকে বড়। এক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের ভাগশেষটা তাহলে আমাদের 145ই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে 1 যদি বসাই 161 যা 145 থেকে অনেক বড়, তাহলে 1 বসানো যাবে না, তাহলে আমরা শূন্য বসাবো। 160 এর পাশে যদি শূন্য মানে 16 এর পাশে শূন্য বসালে 160, এটাকে তাহলে আবার শূন্য দ্বারা গুণ করতে হবে, তাহলে উত্তর হবে শূন্য, যা এটার থেকে ছোট। এই শূন্যই আমাদের বসাতে হবে, আর কিছু করার নেই, যে 1 দিলে বেশি হয়ে যাবে। তাহলে শূন্য বসালাম, আর এখানে শূন্য বসালে এখানে একটা শূন্য বসাতে হবে, এবং 160 কে আবার শূন্য দ্বারা গুণ করলে এখানে হবে 0 0 0, অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের বিয়োগফল কত আসছে, বিয়োগ করব এখন 4 1। এখন কি করব, তার পরবর্তী স্টেপ হচ্ছে, যেহেতু এখানে আমার বর্গমূলটা আসলে 80, ওই যে অঙ্কটা বললো যে কত যোগ ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে তার পরবর্তী স্টেপ হচ্ছে 80 সাথে আর 1 যোগ করে তার পরবর্তী সংখ্যাটা নিয়ে নিব, তা হচ্ছে 81। এখন 81 বর্গ করব, মানে 81 কে দুইবার গুণ করব, দুইটা 81 গুণ করব, 81 গুণ 81 বা 81 স্কয়ার সমান সমান হয় 6561, 6561 হয়। তার পরবর্তী স্টেপ হচ্ছে এই যে এই 6561টা রয়েছে, এটার থেকে এই যে আমাদের প্রথম সংখ্যাটা ছিল 6545, এটা বিয়োগ করব, তাহলে কত আসে 6561 বিয়োগ 6545 সমান সমান কত আসে, বিয়োগ 6545, 6545 16 আসে, 16 শেষ আমার অঙ্ক। তাহলে এই যে বিয়োগ ফলটা যে বের হলো 16, এটার সাথে যদি, অর্থাৎ আমি তো জানি যে 80 পরে 81 বর্গ করলে যেটা আসবে, এটা তো মানে ডেফিনেটলি এটা একটা বর্গ সংখ্যা, কারণ আমি বর্গই করেছি। তাহলে এই 6561 হলে এটা একটা বর্গ সংখ্যা হবে, আর এইটাকে এই 6561 হতে হলে 6545 এর সাথে 16 যোগ করতে হবে। 16 যোগ করলে 6545 হয়ে যাবে 6561, যা নাকি একটা বড় সংখ্যা। তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। এখন শুধু আমরা সাজিয়ে লিখে দিব যে 6545, বা আমাদের প্রশ্নটা ছিল যে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা উত্তরে লিখব খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে এই 16 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি একটু মুছে লিখি, আমার জায়গা নেই। তাহলে উত্তর অনুযায়ী আমরা এখান থেকে সাজিয়ে লিখব যে খরচের টাকার সংখ্যা, দেখে দেখে এই উত্তরটা লিখে দিতে পারবে, দেখে দেখে লিখবে। টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যা, অর্থাৎ চারাগাছের সংখ্যা ছিল 595, ওই চারাগাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে
সাথে 16 যোগ করলে 16 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা দেখে দেখে লিখে দেবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আর শেষে কি লিখবো, যেহেতু বলেছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে লিখবো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত বের হয়েছিল, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 16। তাহলে আমার 1 থেকে অনুশীলনী 1.2 এর 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গিয়েছে। তার পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করিয়ে দিব। ততদিন ভালো থেকো এবং পারলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম।